আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম এই অ্যানোভা পর্যন্ত। সো অ্যানোভা দেখার মাধ্যমে আমাদের এই হাইপোথিসিস টেস্টিং ফর কম্পেয়ারিং মিনস এটা শেষ হয়েছিল। আজকে আমরা দেখব হাইপোথিসিস টেস্টিং ফর কম্পেয়ারিং প্রপোর্শনস। সো এটার আন্ডারে এই তিনটা সেকশন আছে। তো এই তিনটা সেকশন দেখার পর আমাদের এই প্রপোর্শনালটা শেষ হয়ে যাবে। এরপরে আমরা যে দুটো বিষয় নিয়ে আলোচনা করবো, এটা আর কি নেক্সট লেকচার এটা দিব। এই লেকচার এই পর্যন্ত ডিসকাস করব। সো হাইপোথিসিস টেস্টিং ফর কম্পেয়ারিং প্রপোর্শনস, তো এটা জানার আগে আগে আমরা এই কনসেপ্ট একটা রিভিউ নিয়ে নিই। ওয়ান স্যাম্পল জেড টেস্ট ফর মিনসের জন্য আমরা কি করতাম। সো লেটস একটা এক্সাম্পল মনে করেন কি একজন দোকানদার, সে বলছে কি তার দোকানের রুটির সাইজ এভারেজে 15 সেন্টিমিটার। সো মনে করেন এই জিরোর জায়গায় 15 সেন্টিমিটার দেওয়া আছে। সো এই রুটির সাইজ তো নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়। সো ওনার দোকানের এই রুটিগুলো নিয়ে যে পপুলেশন তৈরি হয়েছে সেগুলোর যদি আমরা সাইজ নিই সেটা একটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হবে। আর উনি বলতেছেন কি এই রুটির এভারেজ সাইজ কত হবে, 15 সেন্টিমিটার। তো এখন মনে করেন কি আপনি সেই দোকান থেকে আপনি 30টা রুটি নিলেন, রুটি নিয়ে দেখলেন কি ওইটার এভারেজ আসছে 12 সেন্টিমিটার। তো এখন আপনার তো একটু সন্দেহ জাগলো, যেহেতু বলছে 15 আর আমার 12 আসলো কেন। তো তখন আপনি কি করবেন, তখন আপনি দেখবেন কি সেই 12 পজিশনটা একটা স্ট্যান্ডার্ডাইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা সেটার ঠিক কোন জায়গায় পড়তে পারে। তো এই যে একটা স্ট্যান্ডার্ডাইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা সেট এরকম থাকে, মিন থাকে 0 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 থাকে। তো এখন আপনি দেখবেন কি সেই 12টা কোথায় পড়ে আর কি। তো মনে করেন আপনার সিগনিফিকেন্স লেভেল 0.05% ধরে রাখছেন। যদি সিগনিফিকেন্স লেভেল হয় তার মানে আপনি দেখবেন যে সেই 12 যদি 95% ডেটা পয়েন্টের মধ্যে পড়ে, অর্থাৎ এই 0 থেকে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত আর কি, মানে মিন থেকে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত আমাদের 95% একটা ডেটা সেটের 95% ভ্যালু ফল করে যায় আর কি। এখন সেই 12 যদি ওর মধ্যে যদি ফল করে তাহলে আপনি বুঝতেছেন যে কি হ্যাঁ দোকানদারের কথাই মেবি ঠিক। হয়তো তাহলে আপনি এমন কোন জায়গা থেকে একটু স্যাম্পল নিয়েছেন যে কারণে হয়তো আপনি একটু কম স্যাম্পল, অর্থাৎ এই স্যাম্পলগুলো হয়তো নিয়ে নিয়েছেন যে কারণে আপনার 12 আসতেছে, বাট অ্যাকচুয়ালি এরকম মেজর কোনো ডিফারেন্স না। সো আপনি মেজার করে দেখবেন। সো এই -2 মানে জেড স্কোর -1.96। এখন আপনি টেস্ট করে দেন, আপনি যদি দেখেন ওই 12 মানে ওই আমাদের এই স্যাম্পল মিন যেটা 12, সেই 12 জেড স্কোর যদি দেখেন এই -1.96 ছাড়াই গেছে, তখন আমরা কি বলবো কি তখন আমরা বলবো কি উনি যে কথা বলছে যে ওনার এভারেজ 15 সেন্টিমিটার, সেটা আসলে ভুল। কেন কারণ পজিশনটা যদি এখানে পড়ে, অর্থাৎ 12 পজিশনটা যদি এখানে পড়ে, এখানে পড়ার মানে কি যে এই সাইডে যে ডেটা পয়েন্টগুলো আছে সেগুলো বলতে গেলে ইউজুয়ালি আউটলায়ার বলি না আমরা। সো এটা তো সম্ভব না যে আমরা 30টা স্যাম্পল দিচ্ছি যে 30টা স্যাম্পলের 30টাই আউটলায়ার পড়ছে। বাস্তবে এরকম হয় না, আউটলায়ার ওঠার প্রবাবিলিটিস খুব কম থাকে। সো তাহলে কি তার মানে নিশ্চিত আমরা যে 30টা স্যাম্পল নিচ্ছি সেটা অন্য কোনো পপুলেশন থেকে আমরা নিচ্ছি, বাট পপুলেশন তো একটাই, সেটা দোকানে যতগুলো রুটি আছে সেইগুলাই। তো পপুলেশন একটা, তাহলে এখন আমরা যে রেজাল্ট পাইছি সেটা থেকে মনে হইতেছে অন্য কোনো পপুলেশন হয়ে গেছে। সেটা কেমন পসিবল, এটা তো পসিবল না। সো তখন আমরা বলবো কি ওনার কথা হইতেছে ভুল, যে এবারে যে 15 সেন্টিমিটার বিষয়টা এরকম না। অ্যাকচুয়ালি ওনার দোকানের রুটির সাইজ 15 সেন্টিমিটারের কম হবে। সেইটা আমাদের যে কি ওয়ান স্যাম্পল জেড টেস্ট ফর মিনস ছিল। এখন আমাদের পড়বো কি যে আমরা ওয়ান স্যাম্পল জেড টেস্ট ফর প্রপোর্শন। সো প্রপোর্শনের বিষয়টা একদম হুবহু সেম, জাস্ট এখানে আমরা মিন না নিয়ে প্রপোর্শন নিয়ে কাজ করবো। প্রপোর্শন বিষয়টা কেমন হতে পারে, যেমন লেটস সে যে কি ঢাকা শহরের যতগুলো মেয়ে আছে ওদের নিয়ে একটা পপুলেশন তৈরি করলাম। সো ঢাকা শহরে মনে করেন অনেকগুলো মেয়ে আছে, এখন তাদের মধ্যে সিগারেট খায় কত %। সো লেটস সে যে কি একজন দাবি করছে যে কি ঢাকা শহরে যতগুলো মেয়ে আছে তাদের মধ্যে 12% সিগারেট খায়, অর্থাৎ 0.12 পপুলেশন প্রপোর্শন, এটা ধারণা করা হয়েছে। তো এখন আমরা ঢাকা থেকে মনে করেন যে রিপ্রেজেন্টেটিভ কয়েকজন মেয়ের স্যাম্পল করে দেখলাম যে কি প্রপোর্শনটা 0.25, মানে এই স্যাম্পলে 25% সিগারেট খায়। সো বিষয়টা আবার এই যে অকওয়ার্ড হয়ে যাইতেছে না, যে কি ওরা দাবি করছে পপুলেশন প্রপোর্শন 12%, বাট আমাদের আসতেছে 25%। তখন আমরা দেখবো যে ওই 25% একটা স্ট্যান্ডার্ডাইজ নর্মালি ডিস্ট্রিবিউটারের কোন পজিশনে পড়বে। সো আবার পজিশনটা যদি জেড স্কোর যদি ছাড়াই যায়, তাহলে এই আলফার 0.05 এর সাপেক্ষে আমরা বলবো কি যে কি ওই যে দাবি করছিল যে 12% সিগারেট খায়, বিষয়টা এরকম না, অ্যাকচুয়ালি 12% বেশি সিগারেট খায়। আর যদি মনে করেন যে কি আমাদের ওই জেড স্কোর মানে আমাদের স্যাম্পল প্রপোর্শন অর্থাৎ 0.25, ওই 25% যদি এই 95%-এর মধ্যে যদি পড়ে যায়, তাহলে আমরা বলবো যে হয়তো আমরা এই স্যাম্পলিং একটু ভুল করছিলাম, যে কারণে একটু আলাদা রেজাল্ট চলে আসছে, বাট অ্যাকচুয়ালি বিষয়টা ওরকম না।
সেটা হইতেছে আমাদের এই স্যাম্পল জেড টেস্ট ফর প্রপোর্শনাল কনসেপ্ট। আমরা এখন ম্যাথ দেখলেই পুরো ক্লিয়ার হয়ে যাবে। So, a pharmaceutical company claims that 85% of patients who take its new drug experience symptom relief. So, বলছে কি যে 80% patients who take its new drug experience symptom relief. Okay. So, a clinical trial is conducted with a random sample of 200 patients and 162 of them support symptom relief. Test the company's claim at a 5% significance level. সো এই যে ক্লেম যেটা করছে সেই ক্লেমটা হইতেছে আমাদের পপুলেশন প্রপোর্শন আপাতত ধরে নেওয়া হয়েছে। আর এই ক্লিনিক্যাল ট্রায়াল যে কি 200 পেশেন্টের মধ্যে 162 হচ্ছে এই সিমটম রিলিফ রিপোর্ট করছে। সো এই 162 ডিভাইডেড বাই 200 হচ্ছে আমাদের হবে স্যাম্পল প্রপোর্শন। সো আমরা দেখি স্টেপগুলোকে। প্রথম স্টেপ তুই যে স্টেট দি নাল অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথিসিস, সেটা কি যে কি পি ইজ ইকুয়াল টু 0.25। পি বলতে এখানে পপুলেশন প্রপোর্শনটা বোঝানো হয়েছে, অর্থাৎ কোম্পানি যা বলছে তাই ঠিক, যে 85% পেশেন্টই হচ্ছে যে সিমটম রিলিফটা হচ্ছে এক্সপিরিয়েন্স করবে। আর অল্টারনেটিভ কি যে কি না, এটা হইতেছে 85% হবে না। হবে না কেন? কারণ আপনি যদি এই 162 ডিভাইডেড বাই 200 করেন দেখবেন যে কি 85 আসে না আর কি। সো ওইখান থেকেই মেইনলি সন্দেহটা শুরু হয়েছে। আমরা দেখি যে কত আসে। 0.81 ওই থেকেই সম্ভাবনা শুরু হয়েছে। সো এই জন্য কি যে কি নট ইকুয়াল। এখন নট ইকুয়ালটার পরিবর্তে যদি কোশ্চেনে বলতো যে কি লেস দেন দেও করা যেত, কিন্তু এখানে বলছে কি যে কি টেস্ট দি কোম্পানিজ ক্লেম এট এ 5% সিগনিফিকেন্স লেভেল। জাস্ট টেস্ট করতে বলছে। এটা প্রমাণ করতে বলে না, বা এটা দেখতে বলে নাই যে কি পপুলেশন প্রপোর্শন 85% কম হবে। যদি বলতো যে কি কম হবে কিনা সেইটা দেখো, তখন আমরা লেস দেন ইউজ করতাম। সো রাইট নাও এটা কি, এটা হচ্ছে একটা টু টেল টেস্ট। সো দিস ইজ এ টু টেল টেস্ট। এরপরের স্টেপ কি, যে আমাদের হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালুটা বের করতে হবে। ক্রিটিক্যাল ভ্যালুটাই তো আমাদের ওই টেস্ট স্ট্যাটিস্টিকের সাথে কম্পেয়ার করতে হয়। সো আমাদের আলফার মান কত 0.05 দেওয়া ছিল, তাহলে নর্মাল প্রবাবিলিটি টেবিলে যাই। আলফার মান যদি 0.05 হয়, মানে হচ্ছে যে 1 - 0.05 যদি আমরা করি, তাহলে আমরা ভ্যালু পাবো কত 0.95। তার মানে হইতেছে এই 0.95 কিন্তু এই যে মিডিল এরিয়া, অর্থাৎ এই লাল দাগ থেকে এই লাল দাগ পর্যন্ত 95% ডেটা পয়েন্ট হচ্ছে ফল করতেছে। তাহলে এখানে 2.5% ফল করতেছে, এখানে 2.5% ফল করতেছে, করে আরো 5% হয়ে গেল। তখন এইখানকার 95% আর এখানকার 2.5, এখানকার 2.5 মিলে হইতেছে টোটাল 100% হইল। তাহলে এখন এই লাল দাগ, যে এই লাল দাগের বামে হচ্ছে যে এরিয়াটা আছে, সেই এরিয়াটা কত? এখানে 95, এখানে হচ্ছে 2.5, মানে 97.5। এটার প্রবাবিলিটি করলে কত হবে? 0.975। সো আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে সেই জেড স্কোরটা বের করতে হবে যেটার লেফট এরিয়া হচ্ছে 0.975। সো সেই জেড স্কোরটা আমরা দেখবো কত। সো 0.975, রাইট? এই 0.975 হচ্ছে যেটা। সো এটার জেড স্কোর কত আসতেছে? এখানে 1.9, আর উপরে যদি আমরা যাই 0.06। সো 1.96 হচ্ছে আমাদের হবে ক্রিটিক্যাল ভ্যালু। এখন যেহেতু এটা টু টেল টেস্ট, সেই জন্য এটা ±1.96 হইতো। এটা যদি রাইট টেল টেস্ট হইতো তাহলে আমরা পজিটিভ ভ্যালুটা নিতাম, যদি লেফট টেল হইতো তখন আমরা নেগেটিভটা নিতাম। যেহেতু টু টেলস আমরা ±1.96 নিছি। এখন হচ্ছে কি জায়গায় আমরা টেস্ট স্টেটটা ক্যালকুলেট করবো। এটা ক্যালকুলেট করার ফর্মুলাটা এখানে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে পি হ্যাট মাইনাস পি নট। সো এখানে কোনটা কি, সেই একটা ফর্মুলা দেওয়া আছে, পি হ্যাট মাইনাস পি নট ডিভাইডেড বাই রুট ওভার পি নট ইন্টু 1 - পি নট ডিভাইডেড বাই এন। সো এখানে এন হচ্ছে কি স্যাম্পল সাইজ। স্যাম্পল সাইজ হচ্ছে কত? যে 200। আমরা কতজন নিয়েছিলাম? যে র্যান্ডম স্যাম্পল অফ 100 পেশেন্ট। সো স্যাম্পল সাইজ হচ্ছে 200। তাহলে স্যাম্পল প্রপোর্শনটা কত? স্যাম্পল প্রপোর্শন হচ্ছে যে 162/200, মানে যারা যারা ইয়েস বলছে, আই মিন এক্সপিরিয়েন্স করছে সিমটম রিলিফ, তাদের সংখ্যাটা 200 জনের মধ্যে কত? 0.81% বা 81%। আর ক্লেমড পপুলেশন প্রপোর্শন কত আমাদের বলা ছিল? যে কোম্পানি বিলিভ করা হচ্ছে 0.85। সো এটা হচ্ছে পি নটের ভ্যালু। এখন আমরা সব মান যদি বসাই, তাহলে আমাদের আসলে কত? -1.58। সো এখানে -1.58 কিসের সাথে? আমাদের -1.96 এর সাথে, বা 1.96 যাই হোক কম্পেয়ার করতে হবে। তো -1.58 কি -1.96 কে এক্সিড করে? অবশ্যই করে না। আগে -1.58 আসে, তারপরে -1.59, -1.68 এভাবে করতে করতে একসময় -1.96 হবে। সো আমাদের
এই জেড স্ট্যাটিস্টিকটা কিন্তু ক্রিটিক্যাল ভ্যালুকে এক্সিড করে নাই। সো যেহেতু এক্সিড করে নাই, সো আমরা কি বলবো যে the test statistic does not exceed the critical value, so it does not fall within the rejection region, therefore we fail to reject the null hypothesis. So conclusion is that there is not enough evidence to conclude that the proportion of patients experiencing symptom relief is significantly different than 85%. The company's claim holds at the 5% significance level. এখানে জিনিস যেটা হচ্ছে 5% হাইপোথিসিস টেস্টিং এর একটা বিষয় হচ্ছে এটাই যে 5% সিগনিফিকেন্স লেভেল হইতেছে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারি না। বাট আমরা যদি সিগনিফিকেন্স লেভেলটা চেঞ্জ করে দিই তখন কিন্তু আবার এমন হইতে পারে যে নাল হাইপোথিসিস আমরা রিজেক্টটা করে ফেলতে পারতেছি, এরকম হইতে পারে। যেমন এটার যদি সিগনিফিকেন্স লেভেলটা যদি আর একটু বাড়ায় যদি 10% যদি করে দেওয়া হইতো তাহলে মনে হয় রিজেক্ট হয়ে যাইতো। সো ওরকম হইতেই পারে। এই জন্যে এই জিনিসগুলো অলওয়েজ কোশ্চেনে দেওয়াই থাকে, বা আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন ওই ইন্ডাস্ট্রিতেও একটা মানে সেট করা থাকে সিগনিফিকেন্স লেভেল কত হবে স্টাফ। সে যাই হোক, সেখানে একটা থিঙ্ক বলছে যে চিন্তা করতে হবে যে হোয়াট উড ইউ ডু ইফ ইট ওয়াজ এ ওয়ান টেল টেস্ট। সো ওয়ান টেল টেস্ট যদি হতো তখন আমরা কীভাবে কী করতাম? ওয়ান টেল লেফট টেল যদি হইতো, মানে আমাদের যদি না হয় আল্টারনেটিভ হাইপোথিসিস থাকতো যে পি লেস দেন 0.85, ওই কেসে আমরা কী করতাম? ওই কেসে যখন আমরা ক্রিটিক্যাল ভ্যালুটা যখন নিতাম, লেফট বলছে না, লেফট যেহেতু বলছে তাহলে এই যে লেফট এই যে এই সাইডের জেড স্কোরটা আমরা হইতেছে ক্রিটিক্যাল ভ্যালু হিসেবে স্টোর করতাম, প্লাস মাইনাস না দিয়ে শুধু মাইনাস একটা নিতাম, -1.96। তারপর হচ্ছে আমাদের যে টেস্ট স্ট্যাটিস্টিক আছে ওই -1.96 এর সাথে আমরা কম্পেয়ার করতাম। আর যদি হইতেছে এটা যদি রাইট টেল টেস্ট হইতো, মানে আমাদের যদি প্রমাণ করা লাগতো যে কি প্রপোর্শন হচ্ছে 0.85 থেকে বেশি, তখন আমরা কি করতাম? তখন আমরা যে প্লাস মাইনাস 1.96 এটা ক্রিটিক্যাল ভ্যালু আছে, এর পরিবর্তে 1.96 ইউজ করতাম। কেন? কারণ দেখেন রাইটে কি আছে, রাইট হচ্ছে পজিটিভটা দেওয়া 1.96। তো তখন আমরা এই টেস্ট স্ট্যাটিস্টিকটা প্লাস 1.96 সাথে কম্পেয়ার করতাম। অ্যান্ড আমি যে এই জিনিসটা যে বললাম, এই জিনিসটা জাস্ট প্রপোর্শনের ক্ষেত্রে না, ইভেন ওই জেড টেস্ট বা টি টেস্টটা আমরা মিনের জন্য পড়ছিলাম না, সেখানেও রুলটা একদম সেম এটাই। সো এটাই বলছি কি থিঙ্ক। তো আমাদের গেল একটা, হ্যাঁ ওকে। এরপর হচ্ছে যে টু স্যাম্পল জেড টেস্ট ফর প্রপোর্শন। একটা এক্সাম্পল দেখি যে এখানে কী করতে হয় আমাদের। এক্সাম্পল দেখলে সিনারিও এমনি বুঝে যাবেন যে রিসার্চার্স ওয়ান্ট টু টেস্ট দ্য ইফেক্টিভনেস অফ এ নিউ অ্যান্টি অ্যাংজাইটি মেডিকেশন। In clinical testing, 64 out of 200 people taking the medication report symptoms of anxiety. 200 জনের মধ্যে 64 জন বলছে যে কি তাদের দুশ্চিন্তা হইতেছে মেডিকেশন নেওয়ার পরে আর কি। আর প্লাসিবো যারা নিছে মানে এই ওষুধ, এটা এক ধরনের প্লাসিবো, জাস্ট কোনো ওষুধ না আর কি, বাট দেখতে ওষুধের মতো, বাট জানে না যে কি এটা অ্যাকচুয়ালি ওষুধ না। সো সবাই ভাবছে যে কি এটাও মেবি ওষুধই। সো এই অর্থাৎ এটার কোনো অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট নাই এর মধ্যে। সো এটা যারা নিছে এদের 92 জন হচ্ছে ভাবছে যে অফ দ্য পিপল রিসিভিং এ প্লেসিবো 90 আউট অফ 2000 রিপোর্ট সিমটমস অফ অ্যাংজাইটি। সো এদের 200 জনের মধ্যে 92 জন হচ্ছে অ্যাংজাইটি ফিল করছে, আর এদের হইতেছে 64 জন। তো এখন বলছে কি ইজ দ্য মেডিকেশন ওয়ার্কিং এনি ডিফারেন্টলি দেন প্লাসিবো, টেস্ট দিস ক্লেম ইউজিং আলফা ইজ ইকুয়াল টু 0.05। সো প্রথম থেকে আমাদের মনে হচ্ছে যে কি হয়তো মেডিকেশনটা একটু হলেও কাজ করছে, কারণ এখানে 200 জনের মধ্যে 64 জন হচ্ছে বলছে কি যে ওদের অ্যাংজাইটি হয়েছে ওষুধ নেওয়ার পরেও, আর বাট এখানে বলছে কি 92 জন হয়েছে 200 জনের মধ্যে। সো আমাদের ইনিশিয়াল বিলিভ এমন হইতে পারে যে হয়তো কাজ করতেছে। সো আমরা টেস্ট করে দেখবো যে প্রথম স্টেপ কি যে স্টেট নাল অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথিসিস স্টেট করলাম। এইচ নট কি যে P1 ইজ ইকুয়াল টু P2, মানে 64 ডিভাইডেড বাই 2000 ইজ ইকুয়াল টু 92 ডিভাইডেড বাই 2000, এরকম মানে, বাট এরকমও না আর কি। অর্থাৎ হচ্ছে কি দুইটা গ্রুপেরই প্রপোর্শনটা সেম, অর্থাৎ এটা বুঝাইতে চাইছে যে কি এই ড্রাগের অ্যাকচুয়ালি কোনো ইফেক্ট নাই। এরপর আসছে যে আল্টারনেটিভ হাইপোথিসিস যে P1 নট ইজ ইকুয়াল টু P2, অর্থাৎ যে কি না দুইটা সেম না, এক কোথাও না কোথাও ডিফারেন্স আছে। সো মেইনলি হচ্ছে আমাদের ড্রাগটা কাজ করবে কখন, এই যে এইটার প্রপোর্শন যদি কম আসে আর কি, অর্থাৎ প্রপোর্শন এইটার যত কম আসবে তার মানে কি যে কি নিউ অ্যান্টি অ্যাংজাইটিটা অ্যাকচুয়ালি মেবি কাজ করতেছে। আর প্রপোর্শন যদি বেশি হয়ে যায় তখন বোঝা যাবে যে কি প্লেসিবোর সাথে এটার কোনো তফাৎ নাই আর কি। সো এটাই। সো এইটাকেও আমরা টু টেইল টেস্ট করে দেখতেছি, বাট আমরা কিন্তু টু টেইলের বদলে ইয়াও করতে পারি, যে লেফট টেইল করতে পারি, অর্থাৎ P1 লেস দেন P2, বিকজ ওরকম যদি হয় তাহলে হইতেছে বুঝতে পারবো যে ওই ড্রাগটা অ্যাকচুয়ালি কাজ করতেছে। সো আমাদের এটা চাই নাই ইজ দ্য মেডিকেশন ওয়ার্কিং এনি ডিফারেন্টলি দ্যান প্লাসিবো, বাট আমরা সেটা লেফট দিয়েও করতে পারি অ্যাকচুয়ালি, এটাকে লেফট দিয়েও করা যায়। যাক আমরা টু টেইলটাই দেখি। সো এই যে স্টেট করলাম নাল অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথিসিস। এরপরে কি যে আমাদের আলফা
অ্যান্ড ক্রিটিক্যাল ভ্যালু বের করতে হবে। স্টেপ 2 তে আমরা যা করি আর কি করে আসছি এতদিন। সো 0.05 এর জন্য ক্রিটিক্যাল ভ্যালু কত, +-1.96 আমরা দেখে আসছি। এটা চার্ট আপনারা মুখস্থ করে রাখবেন, এটা খুবই কাজে দেয়, বেশিরভাগ ক্ষেত্রে আলফার মান 0.05 দেওয়া থাকে। এবার হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক বের করতে হবে, সেটার ফর্মুলা আর একটু রিগোরাস, যে p1 hat minus p2 hat ডিভাইডেড বাই রুট ওভার p hat ইন্টু 1 মাইনাস p hat ইন্টু রুট ওভার 1/n1 প্লাস 1/n2। সেখানে সব ভ্যালু দেওয়া আছে, যে p1 hat এর ভ্যালু হচ্ছে কত 64 ডিভাইডেড বাই 200, তারপরে p2 এরটা হচ্ছে 92 ডিভাইডেড বাই 200। ভ্যালু দেওয়া নেই শুধু p hat এরটা, শুধু p hat এরটা কি x1 প্লাস x2 ডিভাইডেড বাই n1 প্লাস n2। আমরা ভ্যালুগুলো সব আলাদা আলাদা করে বের করেছি। p1 কত 64 ডিভাইডেড বাই 200, এই যে p1 বের করলাম। তারপরে p2 কত, এটা হচ্ছে 92 ডিভাইডেড বাই 200, 92 ডিভাইডেড বাই 200। এরপর হচ্ছে আমাদের p hat বের করতে হবে। এখানে x1 প্লাস x2, x1 কোনটা, x1 হচ্ছে 200 জনের মধ্যে রিপোর্ট করছে কয়জন, মানে 200 জনের মধ্যে ক্যারেক্টারিস্টিকটা আছে হচ্ছে 64 জনের মধ্যে, আর এখানে হচ্ছে 200 জনের মধ্যে ক্যারেক্টারিস্টিকটা আছে 92 জনের মধ্যে। এটা x1, এটা x2, সো 64 প্লাস 92। আর n1 কত, এই যে 200, এখানে 200 এখানে 200, সো n1 হচ্ছে n1 এর নেট দুইটাই হচ্ছে 200। সো আমরা p hat এর মান বের করে ফেললাম। সো এরপর যদি আমরা সব ভ্যালু বসাই দিই, প্লাগ ইন করলে আমরা z কত পাচ্ছি 2.869। এটার ভ্যালু কি নেগেটিভ আসার কথা না, সর্বনাশ করছে, এটার ভ্যালু তো নেগেটিভ আসবে আই গেস। এখানে তো 0.32 না, এটার ভ্যালু নেগেটিভ আসবে। সো এটা কি ক্রিটিক্যাল ভ্যালু এক্সিড করবে, করবে, যে -1.96, এটা হচ্ছে -2.869। সো ইয়েস, এটা হচ্ছে এক্সিড করবে। সো এক্সিড যদি করে যে কিন্তু টেস্ট স্ট্যাটিস্টিক এক্সিডস দ্য ক্রিটিক্যাল ভ্যালু, হেন্স উই রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। There is a significant difference in effectiveness between the medication group and placebo group. So এইটা আমাদের গেল, এটা হচ্ছে 2 স্যাম্পলের জন্য। এখন এটা চাইলে আমরা কনফিডেন্স ইন্টারভ্যালটাও বের করতে পারি। কনফিডেন্স ইন্টারভ্যাল কি, মানে আমাদের তো ডিফারেন্স আছে, আমরা দেখতে পারতেছি, আই মিন ডিফারেন্স আছে না একটা, 64 ডিভাইডেড বাই 200 মাইনাস 92 ডিভাইডেড বাই 200 আর কি, অর্থাৎ p1 hat মাইনাস p2 hat এর মধ্যে যে ডিফারেন্স আছে, এই ডিফারেন্সটা আমরা যদি এই সেম এক্সপেরিমেন্টটা আরও বারবার চালাই, তাহলে সেই ডিফারেন্সের ইন্টারভ্যালটা কেমন হবে আর কি, ডিফারেন্সটা কিসের মধ্যে বেশি ফল করবে সেটা আমরা কনফিডেন্স ইন্টারভ্যাল দিয়ে বের করতে পারি। যে উই ক্যান কনস্ট্রাক্ট এ কনফিডেন্স ইন্টারভ্যাল টু এস্টিমেট হাউ লার্জ দ্য প্রপোর্শন ডিফারেন্সেস ক্যান বি। সো মনে করেন কনফিডেন্স ইন্টারভ্যালের জেনারেল ফর্মুলা কী ছিল, যে পয়েন্ট এস্টিমেট প্লাস মাইনাস মার্জিন অফ এরর। আমাদের এখানে পয়েন্ট এস্টিমেটটা কী হবে, আমাদের এই প্রপোর্শনের যে ডিফারেন্স, সেটা প্রপোর্শনের ডিফারেন্স আমরা বের করছি অলরেডি, 0.32 মাইনাস 0.46, এটাই হচ্ছে আমাদের ডিফারেন্স। তো এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, যে এই সবগুলোর ভ্যালুই আমাদের জানা আছে। এই প্লাস মাইনাস জেড আলফা ডিভাইডেড বাই 2 যেটা আছে, এটার মান 1.96 আর কি। আলফা ডিভাইডেড বাই 2 কত, মানে 0.05/2 কত আসবে, এটাই, সেটার মান আমরা বের করে রাখছি অলরেডি উপরে। সবগুলো যদি আমরা বসে, আমরা ডিফারেন্সের একটা কনফিডেন্স ইন্টারভ্যাল পাবো কত, -0.234 থেকে -0.046 পর্যন্ত। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে যে জিনিসটা হইতেছে সেটা হইতেছে আমাদের p1 এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কম আসতেছে। সো p1 এর ভ্যালুটা কম আসলে আমরা বলছিলাম কি, যে কি তার মানে হচ্ছে ওষুধটা মেবি কাজ করতেছে, কজ এইটার ভ্যালু যত কম আসবে ততই বেটার না, মানে 200 জন মানুষের মধ্যে অ্যাংজাইটি যত কম ফিল করবে ততই তো ভালো, কজ নিউ অ্যান্টি অ্যাংজাইটি মেডিকেশন দেওয়া হয়েছে ওদের, বাট যদি বেড়ে যায় তাইলে তো অসুবিধা। বাট এখানে বাড়ুক, এখানে বাড়লে কোনো সমস্যা নেই, কজ এটা তো প্লাসিবো, এটা তার ওষুধ না। সো ওটা যদি অ্যাংজাইটি যদি বাড়েও, সো দ্যাটস ওকে আর কি। সো এই জন্য যদি আমাদের p1 এর ভ্যালুটা যদি কম হয়, তাহলে তার মানে আমরা বুঝবো কি অ্যান্টি অ্যাংজাইটিটা অ্যাকচুয়ালি কাজ করতেছে। যেমন এখানে 95% কিন্তু এটাই দেখাচ্ছে যে কম আসতেছে, p1 এর ভ্যালু বারবার কম আসতেছে, জন্যই এখানে মাইনাস সাইনটা আসতেছে। সো আমরা বুঝতে পারতেছি যে ওষুধটা অ্যাকচুয়ালি কাজ করতেছে ভালোই। সো কনক্লুশনে কি বলবো, যে we are 95% confident that the main difference between the two proportion is between -0.234 to -0.046. সেটাই গেল আমাদের প্রপোর্শন টেস্ট।